তিস্তা থমকায়। বিষাদিনীর প্রতি তার ভালো লাগা আরও দ্বিগুণ বেড়ে যায়। হঠাৎ করে বাড়ির পরিবেশে তার বিতৃষ্ণা জন্মায়। সবার অগোচরে বেরিয়ে যায় বাড়ি থেকে। মাস্টার মশাইটাও অকারণেই তাকে ধরে নিয়ে এলো এখানে। এর চেয়ে মধুসখীর ঘাট বেশি ভালো ছিল। তিস্তা বেরিয়ে যেতেই তোর পিছে পিছে বিষাদিনীও বেরিয়ে যায়। তিস্তাকে সে যতটা চিনেছিল, মেয়েটা যে এত পাষাণ হবে সে ভাবেনি। যতই হোক, নারীর শরীরে অপমানে আঁচড় কেটেছিল সে মানুষ। দয়া মায়া না থাকাটাই তো স্বাভাবিক। গ্রামের পথে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে তিস্তা আর বিষাদিনী। কথার এক পর্যায়ে বিষাদিনী অদ্ভুত স্বরে বলল, তোমার দুলাভাই কিভাবে মারা গিয়েছে শুনেছো কিছু? হ্যাঁ, হৃদরোগের কারণে। তবে শয়তানকে শাস্তি এমন ভাবেই দেন সৃষ্টিকর্তা। শাস্তিটা সৃষ্টিকর্তা দিল, না তার সৃষ্টির সেরা জীব দিল, সেটা পরিষ্কার না। আমি বিষাদিনীর কথা অবাক হয় তিস্তা। ভুরুকুসকে বলে, মানে? ও কিছু না। আচ্ছা, তুমি না হয় তোমার দুলাভাইকে অপছন্দ করতে, কিন্তু তোমার আপু, তাকে তো তুমি ভালোবাসো। তার দুর্দিনে তোমার এত কাঠিন্যতা মানায়? আর তাছাড়া তার তো কোলজুড়ে অন্য কারো আগমনী বার্তা বইছে। আপা তো আমার দুর্দিনে দাঁড়ায়নি বুবু। অবশ্য এই নিয়ে আমার রাগ নেই। এখন ওখানে আমার দম বন্ধ লাগছিল। আমার এত কান্নাকাটি ভালো লাগে না, ভয় হয় কেবল। হৃদয় মাঝে কেমন ভয়ঙ্কর প্রলয় হয়, কাউকে দেখাতে পারি না। তাই ছুটে চলে এসেছি। মানুষটাকে আমি অপছন্দ করতাম ঠিকই, কিন্তু কখনো চাইনি সে আমার আপার সুখ কেড়ে নিয়ে মৃত্যুর মুখ দেখুক। তবু ওপরওয়ালার ইচ্ছে বুঝি অন্য কিছু ছিল। বিষাদিনী ছোট্ট শ্বাস ফেলল। এতটুকু মেয়েও চায়নি কখনো তার সাথে খারাপ আচরণ করা ব্যক্তিটা মারা যাক। কিন্তু সে এত বড় মেয়ে হয়েও প্রতিনিয়ত নিজের বাবার মৃত্যু কামনা করত। বাবা হয়তো তার জীবনে নোংরামি আঁচড় কাটেনি, কিন্তু সহজ সরল মেয়েদের যে ক্ষতি করতে, যতই হোক সে বাবা হোক, আগে তো তাকে মানুষ হতে হবে। মানুষ রূপে অমানুষ হয়ে বেঁচে থেকে আদৌ কোনো লাভ আছে? বিষাদিনী আর তিস্তার নীরব মুহূর্তের মাঝে হাজির হয় দারুণ এক সুপুরুষ। তিস্তাকে দারুণ রঙিন রূপে দেখে পুরুষটাই এগিয়ে আসে, মিষ্টি স্বরে বলে, ভালো আছেন তিস্তা? তিস্তা অবাক না হয়ে পারে না। এতদিন পরে এ মানুষটার সম্মুখে পড়বে ভাবেনি। এ মানুষটার কাছ থেকে অনেক কিছুই জানা বাকি তার। তিস্তাকে চুপ থাকতে দেখে মাহিন আবার প্রশ্ন করলো, চিনতে পারেননি আমায়? না চেনার কি আছে? আমার জীবনে দারুণ ক্ষতির কারণ হলেন গিয়ে আপনি। আপনাকে না চিনলে হবে? তিস্তার কাট জবাবে সামান্য ভড়কে গেল মাহিন। কিন্তু সে উত্তর দেওয়ার আগেই হঠাৎ নজর গেল তিস্তার পাশে দাঁড়ানো রমণীর দিকে। বিস্ফোরিত কণ্ঠে সে বলল, বিষাদিনী, আপনি? বিষাদিনী মাহিনের দিকে তাকালো। মাহিনের অবাক দৃষ্টি দেখে সামান্য হাসলো, খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি। কেমন আছেন ডাক্তার সাহেব? এই তো ভালো। আপনি? আমি তো সবসময় ভালো থাকি, তাই না? তা এখন কি গ্রামেই থাকেন? না না, সদরে থাকি, মাঝে মাঝে আসি। তো আমাদের বাড়িতে যাবেন? আপনার কথা এখনো অনেকে আলোচনা করে। হ্যাঁ, যাব সময় করে। 3-4 বছরেও আপনার সময় হয়ে ওঠেনি। বিষাদিনীর প্রশ্নে হাসে মাহিন। প্রশ্নটাই এড়িয়ে বলে, আপনি আগের চেয়ে বেশি সুন্দর হয়েছেন। তখন বুঝি ভীষণ অসুন্দর ছিলাম? এমন প্রশ্নে আর 5টা মেয়ের মতন লজ্জায় কুঁকড়ে যায়নি বিষাদিনী। স্বাভাবিকভাবে আরও টুকটাক কথা হলেও দুজনের মাঝে, কিন্তু কেবল হা হয়ে তাকিয়ে রইল। তার বোধগম্য হলো না ব্যাপারটা। দুজন দুই মেরুর প্রাণী হয়ে পরিচিত কিভাবে? অবশেষে বিষাদিনে আলাপ আলোচনা শেষ হলো। মাহিনকে বিদায় জানিয়ে সে তিস্তার হাত ধরে আবার হাঁটা ধরল গ্রামের পথ ধরে। তিস্তা ফিরে চাইল মাহিনের দিকে। মাহিন এখনো তার দিকে তাকিয়ে আছে।
মাহিনের দৃষ্টি কেবল মুগ্ধতা ছড়িয়ে আছে, উপচে পড়া মুগ্ধতা। কিন্তু কার জন্য সে মুগ্ধতা, বিষাদিনী নাকি তিস্তার? মাহিনের থেকে বেশ কিছুটা দূরে যেতেই বিষাদিনীর কিছু মনে পড়ল। থেমে গেল তারা পা। হঠাৎ সন্দিহান কণ্ঠে সে তিস্তাকে বলল, তুমি তখন ডাক্তার সাহেব মানে মাহিনকে কি বললে? তোমার দারুণ ক্ষতির কারণ সে কিভাবে? তিস্তারও এবার হুঁশ হলো। সে বিষাদিনী আর মাহিনের আলোচনায় এতই মত্ত হয়েছিল যে নিজের প্রশ্নগুলো ছুড়তে পারেনি মাহিনের দিকে। তিস্তাকে চুপ থাকতে দেখে বিষাদিনী আবারও ছুড়ে পড়ল, বললে না কি ক্ষতি? আমার চরিত্র নষ্ট হওয়ার মিথ্যে খবরটা উনি ছড়িয়েছিল বুবু, অথচ আমার সাথে তেমন কিছুই হয়নি। বিষাদিনী ভারী অবাক হলো, বিস্মিত কণ্ঠে বলল, তার মানে সবাই যা বলে তোমার সাথে আসলে তা ঘটেনি? না, আমাকে কেবল 5 দিন অন্ধকার একটা ঘরে আটকিয়ে রেখেছিল, এছাড়া কিছুই করেনি। কিন্তু গ্রামের মানুষ এটা বিশ্বাস করেনি একমাত্র এই ডক্টরের জন্য। উনিই আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বলেছিল আমার সাথে খারাপ কিছু হয়েছে। বিষাদিনী সামান্য হোঁচট খেলো বোধ হয়। ডাক্তার সাহেব মিথ্যে কেন বলছে? নিশ্চয় এর ভিতর কাহিনী আছে। রাত নেমেছে চারপাশে। তিস্তা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে কেবল পড়তে বসেছে। হারিকেনে আলোটা আরেকটু বাড়িয়ে দিয়ে পড়ায় মনোনিবেশ করছে মাত্র। হঠাৎ তার ঘরে ধীর গতিতে কেউ প্রবেশ করলো। তিস্তা সামান্য চমকে তাকাতেই দেখলো একদম সাদা ধবধবে শাড়ি পরা তার আপা। তিস্তা নিজের বোনের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। সাদা শাড়িতে আপাকে কেমন ভয়ঙ্কর লাগছে। তিস্তার ভাবনার মাঝে আহ্লাদের কণ্ঠস্বর ভেসে এলো, কিরে কথা বলবি না আমার সাথে? তিস্তা চুপ করে রইল। কিছুক্ষণ সময় নিয়ে বলল, উমা, কথা কেন বলবো না? তুমি বসো এখানে। না না, বসতে আসিনি। তোরে একটা দায়িত্ব দিলে পালন করতে পারবি? আমার তিস্তা ভুরু কুঁচকে বলল, কি? সন্তানকে তুই মানুষ করতে পারবি? আপার কথায় তিস্তা বিচলিত হলো। আপার মাথায় কি অন্য কিছু ঘুরছে? তাড়াতাড়ি খাড় থেকে নেমে আপাকে জড়িয়ে ধরল তিস্তা। উদ্বিগ্ন কণ্ঠে বলল, না, পারবো না। তুমি থাকতে আমি মানুষ করতে যাব কেন? কি সব বলছো আপা? আচ্ছা, তুই আগের মতন আমায় ভালোবাসিস তো, নাকি আর মনে পড়ে না আমায়? আমি তোমাকে সব সময় ভালোবাসি আপা। এমন করে বলছো যে? আর উত্তর দেয় না আহ্লাদি, কেবল মনে মনে কি যেন ভাবে। আজকে থেকেই তিস্তার মাধ্যমিক পরীক্ষা শুরু। মাস্টার মশাই আর বিষাদিনীর সাথে তিস্তা, কঙ্কনা, বকুল পরীক্ষা দিতে যাচ্ছে। তিস্তা তার সাথে নিজের মাকে আনতে ভুলেনি। চোখগুলো ফুলে ডোল হয়ে আছে মেয়েটার। আজ 2 দিন যাবৎ সে কারোর সাথে কথা বলছে না, কিন্তু যতটুকু মনে হচ্ছে মেয়েটা খুব কাঁদছে। কিন্তু কেন? প্লাবনের খানিকটা খটকা লাগে। ওর দুলাভাই যেদিন মারা গেল, মানে গত 3 দিন আগেও মেয়েটা ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো মেয়েটার? তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো কেন? স্কুলের সামনে এসে দাঁড়িয়েছে সবাই। প্লাবন সবাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে। তিস্তা তাদের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। প্লাবন বকুল আর কঙ্কনাকে বুঝিয়ে তিস্তার দিকে গেল। প্লাবনকে দেখে তিস্তা মুখ ঘুরিয়ে নিল। প্লাবন বেশ অবাক হলো তিস্তার আচরণে। এমন করছে কেন মেয়েটা? প্লাবন আবার অবাক কণ্ঠে বলল, এমন করছিস কেন তুই? কথা বলছিস না যে আমার সাথে? আমি কিছু করেছি? তিস্তা তবুও চুপ। প্লাবনে একটু রাগ উঠল, দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদব হয়েছিস। একটা কথা জিজ্ঞেস করলে উত্তর দিতে হয় জানিস না? কি হয়েছে তোর? নাটক করছিস কেন? আমার কিছু হয়নি। আপনি আমার সামনে আর কখনো আসবেন না। চলে যান এখান থেকে। প্লাবন তাজ্জব বনে গেল। এ কেমন কথার ধরন মেয়েটার? কি গো, তিস্তা রানীর যে বড্ড মন মেজার। পরীক্ষা কি অনেক খারাপ হলো? বিষাদিনীর কথায় ধ্যান ভাঙ্গে তিস্তার। মুচকি এসে মাথা ডানে বামে ঘুরিয়ে বলে, না, পরীক্ষা তো মন খারাপ করার মতন হয়নি। পরীক্ষা অনেক ভালো হয়েছে। তবে যে আজ বড্ড চুপচাপ। তেমন কিছু না, তোমরা আড্ডা দাও। আমি তো শুনছি। মাস্টার মশাই এলে কিন্তু আর আড্ডা দিতে পারবো না। তিস্তার কথায় সবাই আড্ডাতে মনোযোগী হলো, মেতে উঠল নতুন উন্মাদনায়।
তবে এটাকে আড্ডা বলা যায় না। বিষাদিনী কথার ছলে যাই বলে, সব থেকে বাংলা ঐতিহ্য আর সংস্কৃতি সম্পর্কে কিছু জানাই যায়। সময়টা যখন পাঞ্ছে ক্লান্ত বিকেল, পাখিরা ফিরে এসেছে তার নীড়ে, সূর্য সারাদিন তার উত্তপ্ত ছড়িয়ে এখন বাড়ি ফিরেছে। চারপাশে আবহাওয়াটা থম মারা, যেন ঝড় হবে খুব। তিস্তার মনে চলছে উথাল পাথাল জ্বর, বিবেকের তাড়নায় আর মনের পীড়ায় সে দিকভ্রষ্ট। বিবেকের কথা শুনলে হৃদয় অভ্যন্তর হবে রক্তক্ষরণ, আর যদি হৃদয়ের কথা শুনে তবে বিবেকের কাছে হবে সবচেয়ে জ্ঞানীর মানুষ। কি করবে সে? তিস্তা নিজেই বই খাতাগুলো গুটিয়ে নিল। নিজের বই খাতাগুলো গুটিয়ে নিল, উঠে দাঁড়ালো নিবিড়ভাবে। তিস্তার আকস্মিক উঠে দাঁড়ানোতে আলোচনা ভাটা পড়ল। কঙ্কনা অবাক কণ্ঠে বলল, কিরে কোথায় যাচ্ছিস? মাস্টার মশাই পড়ানো শুরু করলো না আর তুই চলে যাচ্ছিস? তিস্তা উত্তর দিল না। এর আগে বাইরে ঘর থেকে আশালতা বেগম কণ্ঠ ভেসে এলো। সে কর্কশ গলায় বলল, আজ বোধহয় পড়াবো না বাবু, তারে একটু ওই গ্রামের বাজারেই পাঠাইছি বিদেশিনীর জন্য ভালো শাড়ি আনতে। কাল তো গ্রামে অনুষ্ঠান আছে, মধুসখী ঘাটের মেলা, আর তাছাড়া কয়েকদিন পর বউ হইব, তখন তো কিনতেই হবে, তাই আগেই কিনে অভ্যাস করুক। আশালতার কথা থামলো, চুপ হয়ে গেল আড্ডার আসর। নিজের মাঝে হাজার খানেক ভাবনা মাটি চাপা দিয়ে বিষাদিনীর দিকে ধ্যান দিল তিস্তা। মেয়েটা খুব সুন্দর, প্রাপ্তবয়স্ক আর খুব স্বাধীন চেতনার মেয়ে। এমন একটা মেয়েকে ফেরানো মাস্টারমশাইয়ের জীবনে সবচেয়ে বড় বোকামি ছাড়া আর কিছুই হবে না। তিস্তা দাঁড়ালো না আর, বের হয়ে গেল বিনা বাক্যে। পেছন থেকে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো আশানুরূপ ফল পেল না। তিস্তা সব দরজা থেকে বের হয়ে যাওয়ার পর একজনের মুখে দারুণ হাসির ঝিলিক দেখা দিল। প্রতি জ্যৈষ্ঠ মাসে মধুসখীর কোল ঘেঁষে দারুণ উৎসব উদযাপিত হয়। শোনা যায় জমিদারদের বিবাহ বার্ষিকী নাকি অনেক যুগ যাবৎ উদযাপিত হয়ে আসছে। জমিদার ভালোবাসা আর নিজের সম্পর্কের প্রতি ছিলেন খুব যত্নশীল আর শৌখিন। তিনিই সবসময় জ্যৈষ্ঠ মাসের 25 তারিখ বড় করে একটি উৎসব উদযাপন করতেন। গ্রামের সব মানুষকে খাওয়াতেন, মেলা বসতো এখানে, সবাই ভরপুর আনন্দ করত। আর স্ত্রীর মুখের হাসিটাই ছিল জমিদারের জন্য স্বর্গ। তাই এত আয়োজন। কালের গহ্বরে হারিয়ে গেছেন জমিদার ও তার শৌখিন সম্পর্ক, কিন্তু রয়ে গেছে সেই ধারাবাহিকতা। তিস্তা মধুসখীর সামনে দিয়ে হেঁটে আসছে, মন তার এখন আগের চেয়ে ভালো। কি সুন্দর রঙিন কাপড় দিয়ে সাজানো হচ্ছে নদীর আশপাশ, কি সুন্দর লাগছে। সজীব মধুসখীর সাথে শ্বাসটা যেন দারুণ মানিয়েছে। আগে অনুষ্ঠান হলেও মধুসখী তখন ছিল মৃত। দারুণ অনুষ্ঠান হলেও এমন সজীবতা এতদিন দেখা যায়নি। ভাবনার মাঝে তিস্তাকে কেউ ডেকে বলল, এই তিস্তা, না পড়ে কোথায় যাচ্ছিস? আমি চলে এসেছি তো। তিস্তার মুগ্ধতা কেটে যায়, বহুল পরিচিত কণ্ঠে ধ্যান ভাঙে। অতি পরিচিতভাবে ছলাৎ করে উঠে হৃৎপিণ্ডরা। তিস্তার তিত্ত জানে না ডাকের মানুষটাকে। তিস্তা নিজেকে ধাতস্থ করে, কঠিন হতে হবে তাকে, অনেক কঠিন। যতটা কঠিন হলে প্রিয় মানুষ মুখ ফিরিয়ে নিবে, ঠিক ততটা কঠিন। তিস্তাকে চুপ থাকতে দেখে প্লাবনে এগিয়ে এলো, হতাশ কণ্ঠে বলল, ফিরে যাচ্ছিস যে? আমি চলে এসেছি তো, চল এবার। না, যাব না। আপনি তো নাকি আজ আর পড়াবেন না। নতুন হবু বউয়ের জন্য শখ করে শাড়ি কিনতে গিয়েছিলেন। তিস্তার কাটকাট জবাবে সামান্য হস্তকিয়ে যায় প্লাবন। আশেপাশে মানুষজনের দৃষ্টি অনুসরণ করে। কণ্ঠ সামান্য খাদে নামিয়ে বলল, কে বলেছে পড়াবো না? তোদের তো এখন পরীক্ষা চলছে, এখন না পড়ালে কখন পড়াবো? তিস্তা উত্তর দেয় না, থোয়া মেরে দাঁড়িয়ে থাকে। প্লাবন সামান্য নরম হয়, অসহায় কণ্ঠে বলে, এমন করছিস কেন? আমি কি কোনো ভুল করেছি? প্রশ্নের পরিবর্তে কোনো উত্তর মেলে না। তিস্তা যেন কথা না বলার শপথ নিয়েছে।
প্লাবন কতক্ষণ চুপ থাকতে দেখে নিজের হাতে থাকা একটা প্যাকেট তিস্তার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ভীষণ অভিমানের পাঞ্চে রাগ হাওয়ায় মিলিয়ে যাক স্রোতসিনী। আমরা আবারও উচ্ছ্বাসের সাথে উড়ে বেড়াবো এই গ্রামের আনাচে কানাচে। আর হ্যাঁ, আমি হবু বউয়ের জন্যই শাড়ি কিনতে গিয়েছিলাম। তুমি তো আমার সবটার অধিকারিনী। তিস্তা থেমে যায়। কঠিন রাগের পাহাড় সামান্য গলে যায়। নিবিড় হয় রাগের তেজ। মাস্টারে আকতি মাখার চাহনির জন্য নিতে হয় যত্নের উপহারখানা। প্যাকেটটা হাতে নিয়েই গট গট পায়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। এখানে আর থাকা যাবে না। যে প্রেমিকের জন্য গ্রীষ্মের কঠিন উত্তাপ সাজিয়ে রাখা, তাকে কোমল গলে যাওয়া প্রেম দেওয়া যাবে না। বিকেলের কাছে ছোট কখনোই সে হবে না। বাহ তিস্তা, ডুমুর রঙের শাড়িটা তো তোমায় বেশ মানিয়েছে। কখন কিনেছো? বিষাদিনীর প্রশ্নে সামান্য হোঁচট খায় তিস্তা। আমতা আমতা করে বলে, কাল কিনেছি, আজকে মেলা উপলক্ষে আর কি কেনা হলো। বকুল শব্দ করে হেসে উঠল, ঠাট্টার স্বরে বলল, মনে হচ্ছে বিবাহবার্ষিকটা জমিদারের না, তোর। আরেক দফা লজ্জা পেল তিস্তা। কোনো রকমের লজ্জা পাশে রেখে বলল, জমিদারের মতন এমন পাগল প্রেমিক পেলে না হয় এই কথাটা মানা যেত। এবার তিস্তার কথায় সায় জানালো বিষাদিনী। মধুসখীর ঘাটে চারকন্যা বেশ রমরমা আড্ডা দিচ্ছে। কথার প্রেক্ষিতে কথা বাড়ে। বিষাদিনীর হঠাৎ বলে উঠল, জমিদার আসলেই পাগল প্রেমিক ছিল, না হয় নিজের কষ্ট এভাবে কমাতেন। তিস্তা, বকুল আর কঙ্কনা অবাক হয় বিষাদিনীর কথায়। অবাক কণ্ঠে বলে, নিজের কষ্ট কিভাবে কমাতেন? আচ্ছা, সেটা পরে বলবো। আগে বলো, তোমার কি মনে হয় জমিদার তার স্ত্রীকে কতটুকু ভালোবাসতেন? আকাশের চেয়েও বেশি পরিমাণ, হিসেব করা সম্ভব না। তিন কিশোরীর ঝটপট উত্তর। তাদের উত্তর শুনে বিষাদিনী বেশ উচ্চ স্বরে হেসে ওঠে। প্রায় কতক্ষণ হেসে ক্লান্ত হয়ে অবশেষে বলল, যদি আমি বলি জমিদারের বউ নিজে পড়ে গিয়ে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে, তখন তোমাদের অনুভূতি কেমন হবে? বিয়ে করবেন আমায় বিষাদিনী? বিষাদিনী খানিকটা চমকালো, থমকালো, ভিড়ের মাঝে ভুল শুনছে ভেবে কপাল কুঁচকালো। বিস্ফোরিত কণ্ঠে বলল,